আমার আলাদিন লেখিকা জামিন ফোরকান পর্ব ৫৫। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসেছে ইরাম, একপাশে রাখা জুসের গ্লাস, কোলের উপর ল্যাপটপ। নিজের কাজগুলো চেক করে দেখছে সে। নতুন কোনো কাজের অফার আসেনি, তাতে হৃদয়ের মাঝে কুঞ্চন সৃষ্টি হলো তার। পরপর দুটো অফার পেয়ে সে যার পরনায় খুশি হয়ে গিয়েছিল, কিন্তু ফ্রিল্যান্সিং যে এতটাও সহজ নয় সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। খানিকটা হতাশ হয়ে আরও কিছু কাজের স্যাম্পল তৈরি করতে লাগলো সে। প্রোফাইল সাজাতে কাজে লাগবে, ঠিক এমন মুহূর্তে জুসের গ্লাসের পাশে রাখা ফোন বেজে উঠল। ইরাম কিঞ্চিত অবাক হয়ে ফোন হাতে নিল। কলার আইডিতে ভাসতে কাইসান রুশদির নাম। রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে নম্র কণ্ঠের জবাব এলো। ইরাম মুচকি হাসলো। তো কেমন যাচ্ছে দিনকাল জনাব? বরিশালে আছো নাকি ঢাকায়? মৃদু হাসি ধ্বনি ভেসে এলো ওপাশ থেকে। আমার কি আর আয়েশ করার নসিব আছে? অবশ্যই ঢাকায়। আজকে ক্লাসে তোমাকে দেখলাম না, তাই ফোন করলাম। এখনো বরিশালে? কুয়াকাটাই। এক হাতে ল্যাপটপে কাজ জারি রেখে অন্য হাতে ফোনটা স্পিকারে রাখলো ইরাম। কাইসান শুধালো, বা বেশ তো, এনজয়িং হানিমুন? ইরামের খানিক লজ্জাবোধ হলো, মাথা ঝাঁকিয়ে হাসলো সে। বাবুর সঙ্গে চলছে হানিমুন, একেবারে জম্পেশ। ওপাশ থেকে কাইসানের সুরেলা হাসির শব্দ ভেসে এলো। বেশ নমনীয় তার কণ্ঠটা, শুনলে মনে হয় কণ্ঠেই মধু ঝরছে। হতেই পারে, তোমার যে হাজবেন্ড তার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। তুমি আলাদিনকে চেনো নাকি? পার্সোনালি না, বেশ কয়েকবার অনলাইনে দেখেছিলাম, তবে জানতাম না ওর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আর লাস্টলি সেদিন পার্টিতে সামনাসামনি তো দেখলামই। আই বেট হি কেয়ার্স অ্যাবাউট ইউ ডিপলি। এরাম কিছুক্ষণ চুপ করে রইল। কাইসানের কথাগুলো তার অন্তরকে অনুভূতির উষ্ণতায় ছেয়ে ফেলল। কেন যেন সাইবানকে নিয়ে কথা বলতে তার খানিকটা বিব্রত বোধ হলো, তাই বিষয়টা ঘুরিয়ে ফেলে বলল, অনেক হয়েছে, বলো তোমার কথা। সরি, আমার বোধহয় আরও 2 দিন ক্লাস মিস যাবে। ইটস ফাইন, আমরা এখন আগের ওয়ার্কেই আছি। তাছাড়া শেষে ওয়ার্কগুলো রিপিট হবে। আমি তোমাকে প্রিভিউ দিয়ে দেব না হয়। থ্যাঙ্কস এ লট। শুধু থ্যাঙ্কস দিলে তো চলবে না, কিছুটা হেল্পও যে করতে হবে। ইরাম এবার বিস্মিত হলো। হেল্প? বলো বলো, অবশ্যই করব, যদি আমার পক্ষে সম্ভব হয়। কাইসান কয়েক সেকেন্ড চুপ থেকে পরবর্তীতে জানালো, আসলে আমার ইউটিউব চ্যানেলের জন্য এডিটর টিমের একজন সদস্য দরকার। ও, তো এতে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি ভাবছিলাম যদি তুমি কিছুটা টাইম দিতে পারো আর কি, তাহলে আমি তোমাকে রিক্রুট করতাম। স্লাইড ডিজাইনের কাজ তো শিখেছো, আমি দেখেছি তোমার কাজ। একটু ঘষা মাজা করলে পুরোপুরি প্রফেশনাল হয়ে যাবে। আমার টিমের এক্সপার্টরা অনেক হাম্বেল, ওরা তোমাকে হাতে কলমে শিখিয়ে দেবে, কি বলো? ইরাম থমকালো। এমন প্রস্তাব হাতে আকাশের চাঁদ পাওয়ার মতন। কায়সার রুশদি টেকনিক্যাল ক্ষেত্রে বড় একটা নামই বটে। তার সাথে কাজ করা গেলে ইরামের পরিচিতি হবে, তাতে হয়তো আরও নতুন নতুন কাজের অফারও আসবে। ক্ষণিকের জন্য সে স্বাভাবিক চিন্তা করতে পারল না। একটা শীতল আতঙ্ক অনুভূত হলো। এত বড় দায়িত্ব কি সে সঠিকভাবে পালন করতে পারবে? ইরাম। ফোনের বিপরীত প্রান্ত থেকে কাইসানের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসতেই ইরামের চিন্তায় ছেদ পড়ল। একটি নিঃশ্বাস ফেলল সে। ফোনটা কাছে নিয়ে মৃদু গলায় বলল, তুমি চাইলে অলরেডি এক্সপার্ট কাউকে নিতে পারো, আমার মতো নিউবিকে কেন অফার দিচ্ছ? কাইসান একগাল হাসলো, তার হাসিটা মসৃণ শোনালো। তোমার কি মনে হয় আমি তোমাকে করুণা করছি? হ্যাঁ, বিনা দ্বিধায় উত্তর করলো ইরাম। তাতে কাইসান খানিকক্ষণ চুপ করে থাকলো। পর মুহূর্তে তার দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা গেল। ইরাম, যদি মিউচুয়ালি বন্ডেড সব মানুষের একে অপরের প্রতি সহমর্মিতা করুণা বলে বিবেচিত হতো, তাহলে পৃথিবীতে বন্ধুত্ব বলে কোনো শব্দ থাকতো না। তুমি আমার বন্ধু, তাই অফকোর্স তোমাকে আমি আর 5টা নতুন মানুষের থেকে বেশি বিশ্বাস করব। ইরাম দাঁতে ঠোঁট কামড়ে চুপ করে রইল। কাইসান বুঝতে পেরে বলে গেল, তুমি ঠিক বলেছ, আমি চাইলে এক্সপার্ট কাউকে নিতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। ইরাম, আমি তোমাকে শ্রদ্ধা করি। বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা আছে, সব কিছুতে পরিপূর্ণ। স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও তোমার একটা শক্ত ভিত্তি তৈরির প্রচেষ্টাকে আমি সম্মান করি। আমার সবটুকু শ্রদ্ধা ইরাম নামক এক মায়ের প্রতি। তাই আমি তোমাকে সুযোগ দিতে চাচ্ছি। অলরেডি এস্টাবলিশড কাউকে সুযোগ দেওয়ার থেকে নতুন কাউকে একটা সুযোগ দিলে যদি তার ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, তবে আমি নিজেকে ধন্য মনে করব। এটা করুণা নয়, অপরচুনিটি। আমি শুধু তোমাকে অপশন দিচ্ছি, কাজ তো আমি করব না, সেটা তোমাকেই করতে হবে। এই ফিল্ডে নিজের জায়গা বানাতে গেলে সেটাও তোমার নিজের যোগ্যতায় করতে হবে।
কাইসানের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল ইরাম। মিথ্যা নয়, তাছাড়া সে এখন যে অবস্থায় আছে তাতে হুটহাট ইগোর বশে সিদ্ধান্ত নেওয়া অসমীচীন। তাই শেষমেশ একটি নিঃশ্বাস ফেলল ইরাম, কৃতজ্ঞতাপূর্ণ গলায় বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানানো যায় আমার জানা নেই কাইসান। চিলম্যান, তুমি ঢাকায় ফিরে আসো, দেখা হলে বিস্তারিত আলাপ হবে। থ্যাঙ্কস এগেইন। বরিশালের কি বিখ্যাত আমি জানি না, তবে কুয়াকাটায় যেহেতু গিয়েছো, গিফট নিয়ে ফিরবে আশা করছি। একগাল হাসল ইরাম। অবশ্যই তোমার জন্য বরিশালে সুন্দর একখানা মেয়ে নিয়ে ফিরবো। আর কতকাল একলা দিন যাপন, লাইফের বেস্ট গিফট দেবো তোমায়। ইয়া আল্লাহ। ইরাম, বলছিলাম কি, আমার না কাজ আছে, সো বাই বাই। ইরাম প্রত্যুত্তর করার আগে ফোন কেটে দিল কাইসান। বিপ বিপ শব্দ শুনে ইরাম শব্দ তুলে হাসলো। মাথা ঝাঁকিয়ে ফোনটা পাশে রেখে জুসের গ্লাস হাতে তুলতেই সামনের দৃশ্যটা নজরে এলো তার। ভিলার গেটটা ভেতর থেকে বন্ধ, আর সেই গেটে হেলান দিয়ে দুবাহু বুকে চেপে দাঁড়িয়ে আছে সাইবান। চোখে মুখে পাথুরে অভিব্যক্তি, দৃষ্টিতে তীক্ষ্ণতা। নড়ছে না, পলকহীন তাকিয়ে আছে ইরামের দিকে। রমণী তাতে সামান্য ভরকালো, হাত তুলে নাড়ল, তবু সাইবানের অভিব্যক্তি বদলালো না। এই কুচুপু কোথায়? ইরামের প্রশ্নে বিশেষ প্রতিক্রিয়া করল না সাইবান, শুধু গেট ছেড়ে হেলে দুলে এগিয়ে আসতে লাগলো। অবাক হলো ইরাম। তারা সকলে সন্ধ্যা পর্যন্ত সৈকতেই ছিল। পরে বিশ্রামের বাহানায় ইরাম সবার আগে ফিরে এসেছিল। ইজান সাইবানের কাছেই ছিল, সাথে অনুরাগ আর সুগন্ধা মিলে নাকি আরও কিছুটা ঘুরবে, তাই ইরাম মতভেদ করেনি। হ্যালো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আলাদিন। এবারেও উত্তরহীন সাইবান। সুইমিং পুলের বিপরীত প্রান্তে থামল তার পদক্ষেপ। চারপাশে হলদেটে বাতি জ্বলছে, টলটল করছে পুলের স্বচ্ছ নীলচে পানি। সাইবান কিছুক্ষণ সেই পানির দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে নিজের পরনের টি শার্টটা মাথার উপর দিয়ে গলিয়ে একটানে খুলে ছুঁড়ে ফেলল মাটিতে। হতবাক হয়ে গেল ইরাম। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে স্বামীর দিকে। শুধুমাত্র থ্রি কোয়ার্টার প্যান্ট পরনে সাইবানের শরীরের উপরাংশ পুরোপুরি উন্মুক্ত। হলদেটে বাতির ছোঁয়ায় তার পুরুষালী মাংসপেশিগুলো দারুণভাবে চোখে পড়ছে। প্রশস্ত বুক পেরিয়ে উদরে হালকা অ্যাবসের রেখা ইরামকে বিমোহিত করে ফেলল। পরক্ষণে রমণী লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু পারল না। সাইবান ড্রাইভ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলের ভেতর। ছলকে উঠল পানির স্রোত। লাফিয়ে উঠে কোনো মতে কোল থেকে ল্যাপটপটা সরাতে পারল ইরাম। পানির ঝাপটা ছুটে এসে তার সমস্ত শরীরকে সিক্ত করে ফেলল মুহূর্তেই। আলাদিন! অস্ফুট চিৎকার করে ইরাম উঠে বসতে চাইল, কিন্তু পুলের ভেতর থেকে পা দুটো বের করার আগেই নিচ থেকে কিছু একটা টেনে ধরল তার গোড়ালি। আতঙ্কে চাপা আর্তনাদ করে বসল ইরাম। পা ঝাঁকালো, লাভ হলো না। ভীষণ শক্ত হাতের বাঁধন। অতঃপর হুট করে পানির নিচ থেকে ভেসে উঠল সাইবানের মুখখানি। ভিজে চুলগুলো কপালে আর ঘাড়ে লেপ্টে গিয়েছে। উজ্জ্বল মুখে জ্বলজ্বল করছে পানির ফোঁটা। আইব্রো পিয়ার্সিং কাঁপছে খানিক। ইরামের পা দুটো নিজের হাতে জড়িয়ে রেখেছে সে। বিহ্বল হয়ে চেয়ে রইল অর্ধাঙ্গিনী তার। সাইবান সে দৃষ্টি লক্ষ্য করে তির্যক হাসল। তার চোখের নিগূঢ় দৃষ্টি ইরামের সমস্ত শরীরে ব্যাহাভাবে ঘুরপাক খেল। পানি ছলকে ওঠার কারণে ইরাম ভিজে গিয়েছে। পরিধানে লিলেনের জামা শরীরে লেপ্টে গিয়েছে। হালকা ভেজা চুলগুলো কাঁধের দুপাশে ঝুলছে। টপ টপ করে গড়াচ্ছে পানির ফোঁটা মুক্তার মতন। উজ্জ্বল শ্যামলা ত্বকে পানির ফোঁটাগুলো দেখালো অলংকারের মতন। ইরামের পায়ে অজান্তে হাত আরো চেপে বসালো সাইবান। কি কি করছো? পা ছাড়ো! ইরাম ধমক দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির গভীরতা তার কণ্ঠকে নরম করে ফেলল। সাইবান শুধু হাসল। অতপর ঝুঁকে ইরামের ডান পায়ের বৃদ্ধা নিচে ঠোঁট ছুঁয়ে দিল। শিউরে উঠল ইরাম। সজোরে টান মারল পা, কিন্তু ছাড়াতে পারল না। উল্টো সাইবান আরও শক্তভাবে চেপে ধরে ধীরে ধীরে ভেজা ঠোঁট বুলিয়ে গেল তার পায়ের উপরিভাগে। কি সুন্দর হাসেন আপনি, একদম নুপুরের ঝংকারের মতন। কিন্তু সেই হাসি অন্য কারো কলিজা ছুঁয়ে গেলে আমাকে যে সেই কলিজা কেড়ে নিতে হবে প্রেশিয়াস। ত্বকের বিপরীতে সাইবানের ফিসফিস ইরামের সমস্ত শরীরে অদ্ভুতরে আবেগের তরঙ্গ খেলিয়ে দিল। অজান্তে পায়ের আঙুলগুলো কুঁকড়ে গেল তার। সাইবান নীরের চোখে দেখল তার প্রতিটা প্রতিক্রিয়া। আপন মনে হাসল। ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে উঠে এলো ইরামের হাঁটুতে। দুহাত প্রেয়সীর কোমরে জড়িয়ে শটান কাছে টেনে নিল নিজের। অন্য কারোর জন্য মেয়ে খুঁজতে হবে কেন? স্বামীর জন্য খুঁজুন, আছেই তো আপনার স্বামী, প্রফেশনাল হাজব্যান্ড। ইরাম ভ্রুকুচকে নিচের দিকে তাকালো। একটি কাঁপা কাঁপা হাত তুলে সাইবানের ভেজা গাল ছুঁয়ে দিল। স্বামী তার তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে
তার হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে অজস্র চুমু আঁকতে লাগলো। ইরামের শির দ্বারা বেয়ে বুঝি শিহরণ খেয়ে গেল। সে বলল, আমি একটু হাসলে দোষ, আর তুমি যে শত শত প্রেম করে বেরিয়েছো তার বেলা। থমকালো সাইবান, চট করে মাথা ঘুরিয়ে অর্ধাঙ্গিনীর অভিমানী মুখের দিকে তাকালো। সূক্ষ্মতর এক হাসি ছুঁয়ে গেল তার সিক্ত ঠোঁটে। নিজেকে খানিকটা টেনে তুলে মুখোমুখি হলো সে ইরামের। একটি হাত বাড়িয়ে স্ত্রীকে এতটাই কাছে টেনে নিল যে অর্ধভেজা ইরাম এবার পুরোপুরি ভিজে গেল। জেলাস মাই প্রেশিয়াস। নাক ফুলিয়ে ইরাম জানালো, জেলাস? জেলাস তো তুমি। হুটহাট কারণ ছাড়াই মাথার তালু ফট করে জ্বলে ওঠে। হ্যান্ডশেক করলে সমস্যা, হাসলে সমস্যা, কথা বললে সমস্যা, কোনোদিন না জানো বলো শ্বাস নিলেও সমস্যা। ইস, ওটা ক্রিঞ্জ। শ্বাস আটকে রাখলে আমি অনুমতি দিতে দিতে যদি টপকে যান। না বাবা, আমি আবার আলগা পিরিত দেখে রিস্ক নিতে পারবো না। ইরাম না পারতে হেসে ফেলল, আর সঙ্গে সঙ্গে সাইবান তাকে হ্যাঁচকা টানে পুলের ভেতর নামিয়ে ফেলল। স্বামীর গলা জড়িয়ে ধরে ভারসাম্য রক্ষা করতে বাধ্য হলো রমণী। পানি ছিটকে ভিজিয়ে ফেলল তার সমস্ত চুল। সেই ভেজা চুলের ভাঁজে ভাঁজে জড়িয়ে গেল সাইবানের আঙুল। ইরামের মুখটা নিজের কাছে টেনে তার গালে গাল ঘষে সে গভীর গলায় বলল, কিন্তু তাই বলে ভাববেন না আমি পজিটিভ না। বিয়ের আগেই তো বলেছি আপনার মনের ভেতরের বন জঙ্গল ভম্বল সব সাফ করে ফেলবো। আর তোমার মনের ভেতরের বাঁশবাগানের কি হবে? খিলখিল করে হাসলো সাইবান, ইরামকে চেপে পরিপূর্ণভাবে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল। তার ত্বকের উত্তাপ রমণীকে ছুঁয়ে যাচ্ছে দারুণভাবে। বাতাসে শীতলতার রাজত্ব থাকলেও চারিদিকে টের পাওয়া যাচ্ছে শুধু উষ্ণতা। হলদেতে বাটি টলটলে পানিতে প্রতিফলিত হচ্ছে মোহনীয়ভাবে। ইরাম অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে। নিজেকে সারানোর আর চেষ্টা সে করলো না। দুহাত অজান্তেই সাইবানের খোলা পিঠে বিচরণ করতে আরম্ভ করলো। তাতে স্বামীর শরীরের হালকা কাঁপন স্পষ্ট টের পেল সে। পরক্ষণেই তার কানের নিচে ছুঁয়ে গেল সিক্ত কোমল ঠোঁট জোড়া। ফিসফিসিয়ে বলল, কোরাল তো আপনার হাতেই, নেমে পড়ুন আর উজাড় করুন। ইরাম প্রত্যুত্তর করার সুযোগ পেল না আর। সাইবানের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া মুহূর্তেই তার ঠোঁটের মাঝে ডুব দিল। নিজের পায়ের ভারসাম্য হারিয়ে ফেলল ইরাম। ভাবল সে বুঝি পুলের ফ্লোরেই পড়ে যাবে, কিন্তু পড়ল না। উল্টো অনুভব করলো তার পা দুটো পানির গভীরে ভাসছে উন্মুক্তভাবে। সাইবান তাকে কয়েক ইঞ্চি উঁচিয়ে ধরে রেখেছে। ওই অবস্থায়ই তাকে নিয়ে পুলের পানিতে চিত হয়ে শুয়ে পড়ল সাইবান। দুজনের শরীর ভাসল পানির উপরিভাগে। না পারতে চোখ মেলল ইরাম। নীলচে পানির ভেতরে দেখতে অনেক অসুবিধা হলেও সে রীতিমতো জোর করেই দেখল সাইবানের মুখখানি। কি নির্মল শান্তি তাতে খচিত। সেও চোখ মেলে দেখল নিজের স্ত্রীকে। পানির বুদবুদ উঠল চারিদিকে। ফুসফুসে বাতাসের অভাব দেখা দিল। তবুও যেন কারোরই ইচ্ছে হলো না এই জাদুকরী সময়টাকে রুখতে। তারপর হুট করে ইরামের চোখের সামনে ভেসে উঠল আবদ্ধ কক্ষ। লোহার শিকল বেড পোস্টের সঙ্গে বেঁধে রাখা, হাতের কবজিতে গাঢ় কালশিটে। কি নিদারুণ যন্ত্রণা! তীব্র চিৎকার, আহাজারি, সমস্ত শরীরে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়। খেই হারালো মন তার। সমস্ত জাদু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইরাম ঝটকা দিয়ে উঠল, সঙ্গে সঙ্গে পানি থেকে উঠে পড়ল। কাশতে কাশতে পুলের পাশে রেলিং চেপে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো হাঁপানি রোগীর মতন। সাইবান পরপরই উঠে এলো। চটজলদি পেছন থেকে এসে ইরামকে ধরল। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? ইরাম উত্তর করল না। সাইবানকে তাতে ভীষণ আতঙ্কিত দেখালো। পুল থেকে উঠে পড়ল সে। ইরামকে টেনে উঠিয়ে বসালো মার্বেল পাথরের ওপর। আমি আসছি বলেই সে চলে যাচ্ছিল তোয়ালে আর শুকনো পোশাক নিয়ে আসতে, কিন্তু পেছন থেকে হুট করে ইরাম তার কবজি চেপে ধরল। যেও না, আমার কাছে থাকো। সাইবান জমে গেল। পর মুহূর্তে একটি নিঃশ্বাস ফেলে নিচে বসে পড়ল। ইরামকে টেনে বসালো নিজের কোলে। আষ্টে পিষ্টে আগলে ফেললো নিজের বুকের মাঝে। ইরাম এবার বাধা দিল না, বরং পাল্টা জড়িয়ে ধরল শক্তভাবে। যেন এই পৃথিবীতে সাইবানই তার একমাত্র ভিত্তি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। সাইবান নিঃশব্দে ধরে রাখলো ইরামকে। সময় দিল। পিঠে হাত বুলিয়ে গেল। কপালে গালে ছোট ছোট স্নেহের চুমু খেলো বারংবার। যদি প্রিয়তমার একটুখানি শান্তির কারণ হওয়া যায় তাতে। দীর্ঘক্ষণ পর মুখ খুলল ইরাম। সাইবানের কাঁধে মাথা রেখে অদূর পানে ফাঁপা দৃষ্টি ফেলে সে বলল, তুমি কাছে এলে আমার শুধু অরণ্যর কথা মনে পড়ে। সাইবান বরফ হয়ে রইল। ইরাম নিজের বুকের বিপরীতে তার তীব্র হৃদস্পন্দন টের পেল। তবুও সে বলল, আমি একটা ভাঙাচোরা মানুষ আলাদিন। আমি হয়তো তোমাকে সেই সুখ দিতে পারবো না যেটা তুমি ডিজার্ভ করো। বারবার আমার অতীত আমায় স্মরণ করিয়ে দেয়
কতগুলো টুকরোয় ভেঙেছি আমি। আম সরি মাই আলাদিন। সাইবান ইরামের কথাগুলো শুনে গেল এক মনে। ইরাম আজ থেমে নেই, সে গড়গড় করে বলে গেল, আমি জানি না আমাদের সুখের সময় দীর্ঘায়ু কত হবে। মেনে নিতে গেলেই বারবার হাজারো আতঙ্কের বাধা বুকের ভেতর হানা দেয়। যদি সত্যি আমাদের সুখের সংসার হয়, তবে তার স্থায়িত্ব কতটুকু? যদি কোনোদিন তোমার মনে হয় আমি আর যথেষ্ট নই, যদি কখনো আমাদের ভেতরকার অনুভূতি কমে যায়, যদি কখনো তোমার মনে হয় ইজানকে তুমি আর মানতে পারছো না, যদি কখনো তোমার নিজের সন্তান দুনিয়ায় আসে, তবে তুমি আমার বাচ্চাটাকে আর সমান স্নেহের চোখে দেখতে না পারলে, যদি কোনোদিন তোমাকে আঘাত দিয়ে ফেলি, যদি যদি আই অ্যাম সো প্যাথেটিক, সো সেলফিশ। সাইবানের কাঁধে মুখ গুজে রইল ইরাম, শরীর কাঁপল তার আবেগের তোড়ে। অথচ সাইবান শান্ত। ইরামকে কথা শেষ করে ধাতস্থ হওয়ার সময় দিল সে। অতঃপর দুই হাতের আঁচলায় ইরামের মুখটা তুলে ধরল সে। নিজের চোখে চোখ মিলিয়ে নিগড় কণ্ঠে বলল, ইরাম, আমি অরণ্য নই। একটা গভীর বাক্য ইরামের অন্তরে দোলা দিতে যথেষ্ট। বিয়ের প্রথম থেকে তার হৃদয় অজান্তেই সাইবানকে ওই মানুষটার সাথে তুলনা দিয়ে এসেছে। অথচ আজ সরাসরি এই বাক্যটা ইরামের সমস্ত সংশয়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাইবান ঝুঁকে এসে তার কপালে নিজের কপাল ঠেকালো। যদি পারতাম তবে নিজেকে বিকিয়ে হলেও আপনার অতীত মুছে দিতাম। আমি জানি আপনি কোনোদিন ভুলতে পারবেন না, কারণ এই অতীত আপনার অংশ। এই অতীত ছাড়া আপনি আর আপনি থাকবেন না, না থাকবে আমার পোটলার অস্তিত্ব। তবে আমি আপনাকে কথা দিতে চাই, এই সংসার ময়দানে আমি আপনার সকল যদি কিন্তু ঘুচিয়ে দেব। কে এলো কে গেল, কি অতীত কি ভবিষ্যৎ আমি জানি না। আমি শুধু জানি বর্তমানকে। আমার বর্তমান আপনি আর পোটলা, ব্যাস এটুকুই চাই আমার। থেকে যান আপনারা জনম জনম একান্ত আলাদিনের হয়ে। ইরামের চোখে অশ্রুকণা টলটল করে উঠল। সাইবান তার কপালে ঠোঁট স্পর্শ করে মৃদু কণ্ঠে বলল, অনুভূতি কমে গেলে আমি আবার গড়ে নেব। প্রতিদিন নতুনভাবে আপনার কাছে চাইবার কারণ খুঁজে নেব। নতুন কেউ জীবনে আসলে শুধু আমার সুখের পরিবারটা একটুখানি বড় হবে, আর কিছু বদলাবে না। পোটলা আমার পোটলাই থাকবে। আমার মুখ বরাবর লাথি দিয়ে ঠিকই নিজের রাজত্ব কায়েম করে রাখবে, দেখে নেবেন আপনি। আর সবশেষে আমি শুধু আপনাদের হয়েই থাকবো। চড়াই উতরাই সব পেরিয়ে ঠিকই আমি নিরে ফিরবো। আপনার আঁচলের তলায় শান্তি খুঁজবো। পোটলাকে বুকে জড়িয়ে চিন্তাহীন ঘুমাবো। জগৎ যেখানে শেষ সেখান থেকে যাব আমি। আপনি আর আমাদের অংশ। আপনি সময় নিন, ইহকালের সমাপ্তি অবধি আমি অপেক্ষমান থাকব। ইরাম চোখ বুজে ফেলল। সাইবানের কথাগুলো তার কানে সুধা বর্ষণ করল বুঝি। দীর্ঘক্ষণ বাদে অবশেষে সাইবান নিজেকে সারিয়ে উঠতে গেল। আপনি বসুন, আমি টাওয়াল আর জামা নিয়ে আসছি। উঠে দাঁড়াতে গেল, সাইবান উঠতে পারল না। হুট করে ইরামের লতানো দুহাত জড়িয়ে গেল তার কোমরে, শটান টেনে ফেলে দিল মার্বেল পাথরের ওপরে। সাইবান চিত হয়ে শুয়ে পড়ল। নিজের বুকে ইরামের অস্তিত্ব টের পেল। হতবাক হয়ে অর্ধাঙ্গিনীকে দেখল সে। ওই টলটলে চোখের মাঝে আর কোনো সংশয় নেই, সেখানে শুধু প্রগাঢ় আবেদন। ইরাম মুখ নামিয়ে সাইবানকে দেখল। তার একটু আঙুল ছুঁয়ে গেল স্বামীর মুখমণ্ডলে। পরখ করে দেখল বুঝি প্রতিটি গঠন। একটি ঢোক গিলল ইরাম, চোখে চোখ মিলিয়ে মোহনীয় কণ্ঠে জানালো, আলাদিনকে ছাড়া এই জীবন নদীর নৌকা। ইরাম একলা বাইতে পারবে না। এখন যে ইরামেরও তার আলাদিনকে চাই একান্ত নিজের করে। সাইবানের চোখ জোড়া সিক্ত হয়ে উঠল, তবে অশ্রু গড়ালো না। তীব্র অনুভূতি ভাসালো সমস্ত হৃদয়। ঝুঁকে এলো ইরাম, এবার দ্বিধাহীন নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবানের কম্পিত ঠোঁটে। দুলে উঠল বুঝি গোটা জগৎ। আবারও টের পেল ইরাম অতীতের নিকষ কালো আধারের অস্তিত্ব। কিন্তু এবার নিজের মনের বিরুদ্ধে লড়াই করল সে। সাইবানের হাতের আঙুলের মাঝে নিজের আঙুল জড়িয়ে ফেলল শক্তভাবে। সমর্পণ করল নিজেকে। ধীরে ধীরে ভরসার আশ্রয়ের মাঝে অর্ধাঙ্গিনীকে সযত্নে আগলে নিল সাইবান। নিজের বুকে জড়িয়ে করল বিনিময়। ঢেউয়ের মতো কয়েক সারি হাওয়া এসে দোলা দিয়ে গেল তাদের। তবে এবার বাধার দেওয়াল তুলতে পারল না কেউ, না অতীত না প্রকৃতি। সাইবান ইরামকে এত যত্ন নিয়ে আগলে রাখলো যেন মোমের পুতুল সে। স্বামীর আদরের ছোঁয়ায় ইরাম ক্ষণিকের জন্য ভুলেই গেল বাইরের গোটা জগৎটাকে। তার কানে শুধু বাজলো মাদকীয় স্বর, লাভ ইউ মাই প্রেশিয়াস। মসৃণ সড়ক ধরে এগিয়ে আসছে অনুরাগ। এক হাতে স্টলার ঠেলছে সে। ভেতরে ঘুমন্ত ইজান, অপর হাতে সৈকত থেকে ফেরার পথে সবার জন্য কিনে আনা রাতের খাবারের প্যাকেট। তার পাশাপাশি হাঁটছে সুগন্ধা। মেয়েটাকে কিছুক্ষণ আগে একটা কুলফি কিনে দিয়েছে সে, সেটাই বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে আর ধীর গতিতে হাঁটছে।
মাথা করে এক নজর মেয়েটাকে দেখল অনুরাগ। রাতের আকাশে জ্বলজ্বলে চাঁদের আলো এসে পড়ছে মেয়েটার ওপর। তার দীঘল চুলের বেণী দোল খাচ্ছে বাতাসে। অনুরাগ চোখ ফিরিয়ে নিল। অতঃপর নীরবতা ভেঙে বলে উঠল, তো পড়াশোনা শেষ করে কি করার প্ল্যান? সুগন্ধার মাঝে ভাবান্তর হলো না। কুলফি মুখে ঢুকিয়ে আকাশের দিকে তাকালো সে। হাজার তারা মিটমিট করে জ্বলছে নিভছে। কুলফি বের করে সে জানালো, আম্মাজান যা বলবে তাই। অনুরাগ খানিকটা বিস্মিত হলো। সামিয়া আন্টি কেন বলবে তোমার নিজস্ব কোনো ইচ্ছে নেই? আম্মাজানের ইচ্ছায় আমার ইচ্ছা। যদি বলে চাকরি করতে কর্মো, যদি বলে বিয়া বসতে বসমো। হতবিহ্বল না হয়ে পারল না অনুরাগ। অজান্তেই স্টলারে তার আঙুল খানিকটা চেপে বসলো। ওরা তোমাকে পড়ালেখা করাচ্ছে শিক্ষিত হয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারো। কিন্তু তোমার বক্তব্য শুনে হতাশ না হয়ে পারলাম না। অনুরাগের বক্তব্যে একটুখানি হাসল সুগন্ধা। কুলফি শেষ করে ফেলেছে সে, তবে কাঠিটা হাতেই রেখে দিল। হাঁটতে হাঁটতে বলল, শিক্ষিত হওয়া, নিজের পায়ে দাঁড়ান, ওইসব মুখে বলাই সহজ অনুরাগদা। জগৎটা আমার মতো অনাথ মানুষদের জন্য ভয়ঙ্কর। মাইয়া হইলে তো কথাই নাই। ভাবিজানরে দেখালন, নিজের সামর্থ্যবান ভাই থাকা সত্ত্বেও কি কষ্টটাই না করতে হইল। আর আমি তো কোন কদু। আম্মাজান কোনোদিন নিজের মাইয়া আর আমার মধ্যে ভেদাভেদ করে নাই। বাড়ির কাজের মাইয়াকেও এত আদরে মাথায় তুলে রাখা যায়, কেউ বিশ্বাস করব না। নিজের সাথে না হইলে আমিই বিশ্বাস করতাম না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষের ওপর আমার ঋণ আছে। সেই ঋণ এক না এককভাবে তো শোধ করতেই হইব। অনুরাগের বিস্ময় কমে এলো। মেয়েটাকে দেখতে শুনতে দুরন্ত মনে হলেও বাস্তবিক জ্ঞান নেহায়েত কম নয়। সে জিজ্ঞেস করলো, ধরো কোনোদিন সামি আন্টি তোমাকে এমন কিছু করতে বলল যা তোমার পছন্দের বিরোধী, তখন? সুগন্ধাকে ভাবুক দেখালো। বেশ কিছু মুহূর্ত বাদে সেই ভাবুকতা কাটিয়ে পরিহাসের অভিব্যক্তি ফুটে উঠল। সে বলল, ওনারা আমার অভিভাবক, তাই ওনারা যা বলবে তাই করতে আমি বাধ্য। ওনারা কখনো আমার খারাপ চায় না। এই জবাবের পর হয়তো আর বলার কিছু থাকে না। অনুরাগও তাই বেশি কথা বাড়ালো না। ভিলার কাছে পৌঁছে গিয়েছে তারা। গেটটা একেবারে চাপানো ছিল। তারা ঢুকতেই সমস্ত উঠান ফাঁকা দেখা গেল। ভেতরেও খা খা শূন্যতা। বাবুরে আমার কাছে দেন, ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়তেছি। ও, ভাইজান আর ভাবিজান মনে হয় রুমে আছে, ওনাগো ডাক দিয়েন। বলে স্টলার ঠেলে সাবধানে ভেতরে চলে গেল সুগন্ধা। অনুরাগও নিজের রুমে গেল। হাত মুখ ধুয়ে পোশাক বদলে হলে ফিরে আসতেই সে দেখল সুগন্ধা ইতিমধ্যে টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। ইজানের স্টলার একপাশে রাখা। অনুরাগ টেবিলের কাছে এগোতে এগোতে গলা চড়িয়ে ডাকলো, কই রে সাইবান, খেতে আয়। তার দরাজ কণ্ঠস্বর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হলো। তবে এর বিপরীতে কোনো জবাব এলো না। চেয়ার টেনে অনুরাগ বসতেই সুগন্ধা খাবার বেড়ে দিতে লাগলো। এমন সময় পদশব্দ ভেসে এলো। উভয়ে মাথা ঘুরিয়ে তাকাতে দেখলো সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইবান। পরিধানে টাইট ফিটিংয়ের ফুলহাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার। কালো চুলগুলো ভেজা, কপালের চারপাশে লেপ্টে আছে ফোঁটায় ফোঁটায়। পানি গড়াচ্ছে এখনো, হয়তো মাত্র গোসল সেরেছে। কাউকে কিছু না বলে একদম নিঃশব্দে এগোলো সাইবান। কিরে বৌদি কোথায়? অনুরাগ প্রশ্ন করতেই সাইবান গলা খাকারি দিয়ে বলল, পা ব্যথা করছে বললেন, তাই রুমে বিশ্রাম নিচ্ছেন। তোরা এখানে খা, আমাদের খাবারটা আমি নিয়ে যাচ্ছি। আর জরিনার আম্মা সকিনা, আমার ব্যাগে জায়গা হচ্ছিল না বলে তোর ব্যাগে কিছু পেইন কিলার রাখতে দিয়েছিলাম না, নিয়ে আয়। সুগন্ধা মাথা নেড়ে ব্যাগ থেকে ওষুধ আনতে চলে গেল। অনুরাগ খানিক সন্দিগ্ধ চোখে বন্ধুকে দেখে শেষমেশ কোনো মন্তব্য না করে নিজের খাবারে মনোযোগ দিল। সাইবান একটা প্লেটেই দুজনের সমপরিমাণ খাবার বেড়ে নিল। সুগন্ধা ওষুধ নিয়ে এসে পড়েছে ততক্ষণে। সেটা নিয়ে সাইবান এগোলো। অপর হাতে অতি সাবধানে স্টলার থেকে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে খাবার সময় হেঁটে সে চলে গেল দোতলায়। আড়াল হলো মুহূর্তেই। সে চলে যেতেই সুগন্ধা বলল, ভাইজানরে একটু ঠান্ডা ঠান্ডা দেখাইলো মনে হয়, কাইজা মাইজা করলো না? অনুরাগ একগাল হাসলো। হাত বাড়িয়ে অপর একটি চেয়ার টেনে বলল, খেতে বসো সুগন্ধা। সুন্দর স্বপ্ন কি জিনিস ইরাম ভুলে গিয়েছিল। দিনের পর দিন তার কেটেছে শুধু দুঃস্বপ্ন দেখে। অথচ আজ এত চমৎকার একটি সুখের স্বপ্ন দেখে ঘুমের ঘোরেই তার ঠোঁটে মৃদু হাসি ছড়িয়ে পড়ল। স্বপ্নে ইরাম, ইজান আর সাইবান তিনজন মিলে বিদেশ যাত্রা করছিল। প্লেনে উঠেই কি নাটকীয় কাজ কারবার করলো সাইবান, তাই দেখে ইরাম ঘুমের মাঝেও হেসে কুটি কুটি। অথচ স্বাদের ঘুমটা তার বেশিক্ষণ স্থায়ী হলো না। অদ্ভুত কিছু শব্দ তার পাতলা ঘুম ভেঙে গেল। মিটমিট করে চোখ মেলে তাকালো ইরাম। নতুন একটি সকাল হয়েছে। জানালা বলে স্বর্ণাপ্রদ এসে পড়েছে বিছানায়। ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে কিছু মাথায় খেলে না। কিছুটা সময় লাগে।
ইরামেরও লাগলো মাথা ঘুরিয়ে বিছানার অপর পাশটা ফাঁকা পেল। ইজান তার হাতের নাগালেই একটা কাঠের স্ক্রিবে শুয়ে ঘুমাচ্ছে। তাদের বাচ্চা আছে বিধায় ভিলা কর্তৃপক্ষের তরফ থেকে এই আসবাব সরবরাহ করা হয়েছে। গতরাতে একবার শুধু উঠেছিল ইজান খাওয়ার জন্য, এছাড়া সারা রাত ঘুমিয়েছে। ঘুরে বেরিয়ে সেও হয়তো ক্লান্ত। ভাবনার মাঝে অদ্ভুত শব্দগুলো আবারও কানে গেল ইরামের। এবার নিশ্চিত সে বাথরুমের ভেতর থেকে আসছে। গায়ের চাদর সরিয়ে উঠে বসতে চাইল ইরাম, তৎক্ষণাৎ শরীরের ব্যথার তরঙ্গ ছড়িয়ে গেল। ভ্রু কুঁচকে চোখ বুজে ফেলল সে। পরক্ষণে আবার সূক্ষ্ম এক হাসি ফুটল তার ঠোঁটে। চাদর সরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ইজানের কপালে চুমু দিয়ে সে এগিয়ে গেল বাথরুমের দিকে। দরজাটা হালকা চাপানো। ইরাম আলতো কণ্ঠে ডাকলো, আলাদিন। জবাব এলো না। শব্দগুলো আবার হলো। ঘুম কেটে যাওয়া এবার স্পষ্ট বুঝল ইরাম। বমি করার শব্দ। সঙ্গে সঙ্গে সকল প্রফুল্লতা গায়েব হলো তার। দরজা ঠেলে বাথরুমের ভেতরে ঢুকে পড়ল সে। যা দেখলো তাতে তার সমস্ত শরীর হিম হয়ে গেল। বাথরুমের বেসিন আঁকড়ে ধরে ঝুঁকে আছে সাইবান। সমস্ত শরীর কাঁপছে তার। থেকে থেকে বমির কারণে গা গুলিয়ে উঠছে ছেলেটার। ইরাম দৌড়ে গেল পেছন থেকে সাইবানের পিঠ আঁকড়ে ধরে। জোর গলায় চিৎকার করে উঠল, অনুরাগ, সুগন্ধা। তাদের কান পর্যন্ত পৌঁছেছে কিনা সন্দেহ আছে বিধায় ইরাম দৌড়ে গিয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আরেক দফায় ডাকাডাকি করে ফিরে এলো। সাইবান ততক্ষণে দুর্বল হয়ে পড়েছে, বেসিনে হাত চেপে ঝুলছে। ইরাম তাকে চেপে ধরল, মাথার চুলে আঙুল গলিয়ে শক্তভাবে ধরে রাখলো যেন ঠাস করে মাথায় বাড়ি না খায়। কিছুক্ষণের মধ্যেই জোরালো পদশব্দ ভেসে এলো। দরজার কাছে উদয় হলো অর্ধঘুমন্ত সুগন্ধা। তাকে ঠেলে ভেতরে ঢুকলো অনুরাগ। অন্যদের চিন্তিত মুখের সামনে অনুরাগকে দেখালো বেশ হাস্যোজ্জ্বল। বাথরুমের ভেতরে পা রেখে সে খেকিয়ে বলল, গেছে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে।